মহারাজ, এবার ফসলের অবস্থা কিন্তু খুব ভালো, সকলেই খুব খুশি, খেয়ে পড়ে থাকবে। এই যে ভালো ফসল হলো তার পিছনে আমার অবদান কিন্তু সবচাইতে বেশি। তাই আমার মাসোহারাটা যদি একটু বাড়িয়ে দেন তো ভালো হয়। মহারাজ, চাষবাস করার জন্য কিছুটা বুদ্ধি তো চাই মহারাজ। মন্ত্রীর সেটাও আছে কিনা আমি জানি না। মহারাজ, আমি তো চাষই করি, আপনি সেটা দেখতেও পান। এত বড় একটা রাজ্য চালাতে মাথায় চাষ করতে হয় না? মহারাজ, মন্ত্রীর মাথায় ওই গোলাপ চাষ খুব ভালো হবে মহারাজ। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেই গোপাল পর্যন্ত বলল আমার মাথায় গোলাপ চাষ ভালো হবে। মন্ত্রী মশাই বোধহয় জানেন না যে গোলাপ চাষে গোবর সার কাজ দেয় সবচাইতে বেশি। কার মাথায় গোবর বেশি তা নিশ্চয়ই মহারাজ জানেন। আচ্ছা গোপাল, তোমায় আমি দেখে নেব। প্রকাশ্য রাজসভায় তুমি আমায় অপমান করলে, সেই শোধ আমি নেব। তাহলে মন্ত্রী, আগে চাষবাসটা শিখে নাও, তারপর তো মন্ত্রিত্ব। আমার এই সামান্য জমি একটু কলমি শাক চাষ করছি, বেশ ভালো ফলন হয়েছে। এর থেকে খানিকটা গোপাল দাদাকে দিয়ে আসি গিয়ে। বহুদিন দাবা খেলিনি, কিন্তু কার সঙ্গে খেলবো? ধুস, কবে যে গুলটে পুঁটিরা বড় হবে দাবা খেলতে পারবে কে জানে বাবা। গোপাল দাদাকে নিজের ক্ষেতে শাক খাওয়াতে পারবো ভেবে খুব ভালো লাগছে। আরে মন্ত্রী মশাই মনে হচ্ছে এদিকেই আসছে। কি খবর পুঁটির বাবা, এত শাক নিয়ে কোথায় যাচ্ছ? নিজের একটা ছোট্ট জমি আছে, সেখানে কলমি শাকের চাষ করেছিলাম, সেই শাক থেকেই কিছুটা গোপাল দাদাকে দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালো চাষ করো তো তুমি। কি ভালো কলমি শাক! তা তুমি কি আমার জমিতে চাষ করবে? আমার 3 বিঘে জমি আছে। একটা জমিতে আখ চাষ হবে, আর একটা জমিতে ধান। দেখো পুঁটির বাবা, অর্ধেক ভাগেও যদি তোমার না পোষায় তবে আমি অন্য লোক খুঁজবো। না না, আপনার মতন উদার জমির মালিক আমি কখনো দেখিনি। আমি আপনার শর্তে রাজি। তা কবে থেকে চাষ শুরু হবে? আমার মনে হয় কাল থেকে শুরু করলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকেই আমি চাষ শুরু করব। আরে এসো 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 পুটির বাবা, সঙ্গে করে কি এনেছো? আগে আমার এক টুকরো জলা জমি আছে, তুমি তো জানো, সেখানকার কলমি শাক আজ তুলেছি, আর তার থেকে খানিকটা তোমাকে দিয়ে গেলাম গোপাল দাদা। তা বেশ করেছো বেশ করেছো, বেশ জমিয়ে আজ খাবো বুঝলে। তা হবে নাকি এক হাত দাবা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তবে তার আগে একটা কথা বলে নি। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তার জমিতে চাষ করতে। আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ঠিক করেছি তো? হাতে যখন কোনো কাজ নেই তখন যা করবে সেটাই ঠিক। তবে হ্যাঁ, তবে মন্ত্রীকে তো আমি চিনি, একটু সাবধানে দরদাম করে নিও কেমন? তা হঠাৎ আমার বাড়িতে মন্ত্রীমশাই? বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে নাকি? না, ঠিক তা নয়, আমার কিছু হয়নি। আসলে আপনি তো জানেন মহারাজ আমায় চাষবাস করতে বলেছেন, তাই চাষ সম্পর্কে কিছু জানতে আসলাম। আমি চাষের কি জানি? আমি তো মানুষের ওই অসুখ করলে ওষুধ দিতে পারি, তার চাইতে বেশি কিছু তো আমি জানি না। দেখো বৈদ্য, আমার অসুখ করলে যেমন তুমি ওষুধ দাও, তেমনি ফসলকে তাগড়াই বানাতে গেলে কিছু ওষুধ তো লাগবেই, তাই না? আমি তোমার প্রশ্নের মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আমার কথা বুঝতেই পারছো না? কার মাথায় গোবর আছে আর কার মাথায় ঘিলু আছে সেটা তো আমরা জানি। সব গোপালের ষড়যন্ত্র, নইলে তুমি আবার আমাকে অপমান করার সাহস দেখাও। বলছি বারবার আমাকে তাগড়াই একটা ওষুধ দেওয়ার জন্য, তা দিচ্ছই না। আর কিছু না হোক আঙুরের রস তো দিতে পারো। কে খাবে, তুমি না ফসল? আমি কিন্তু নিজের হাতে দিতে পারবো না।
তুমি নিজে খাও বা ছড়াও বা গাছকে খাওয়াও, গোবরের সঙ্গে মিশিয়ে খাও, আমার কিছু বলার নেই। তবে আমি নিজের হাতে দিতে পারবো না। সব গোপালের ষড়যন্ত্র। না না, ষড়যন্ত্র কেন, 32 যন্ত্র। এই আমি ওষুধ নিয়ে গেলাম। যখন এই আগগুলো পালোয়ান হবে, তখন কিন্তু চাইতে শোনা আবার। মন্ত্রী, শুনলাম তুমি নাকি চাষবাস করছো। বাহ বাহ বাহ, শুনে তো খুব খুশি হলাম। হ্যাঁ মহারাজ, চাষের মধ্যে যে এত আনন্দ তা আগে জানতাম না। বাহ, গোবরে তাহলে পদ্ম ফুল ফুটছে। মহারাজ, গোপালের অপমান কিন্তু রোজ বাড়ছে। আপনি একটা বিহিত করুন। গোপাল, কথায় কথায় মন্ত্রীকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক নয়। মহারাজ, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। বলো বলো, তোমার প্রশ্নটা কি? মন্ত্রী মশাই চাষবাসের ব্যাপারে এতটাই পণ্ডিত, তিনি কাল আমার কাছে এসেছিলেন ওই মহাদ্রাক্ষারিষ্ট নিতে। তা এতে এমন কি অপরাধ আছে তা তো বুঝতে পারলাম না বৈদ্যমশাই। মন্ত্রী চাষবাস করছে, তার তো গায়ে বল বাড়াতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই এইসব বলবর্ধক ওষুধ নিজের জন্য নিচ্ছেন না। মন্ত্রীর বাড়িতে নিশ্চয়ই অসুস্থ কেউ আছে। না মহারাজ, সেটাও নয়। মন্ত্রী তার জমিতে ফলন বাড়ানোর জন্য মাটির সঙ্গে এই সব ওষুধ মেশাচ্ছেন। একেবারে অভিজ্ঞ চাষির মতোই চাষে পণ্ডিত হয়ে গেছেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, এতে তোমার এত হাসি পাওয়ার কোনো কারণ নেই। তোমার মতো সবাই হাতি নয় যে একাই সব খেয়ে ফেলবে। মাটিকেও কিছু দিতে হয় মহারাজ। তাই আমি ঠিক করেছি, ফলের আগে মাটিকে দ্রাক্ষারিষ্ট আর সারিবাদী সালসা খাওয়াবো। এটা কি অপরাধ? তার চাইতে এই সব ওষুধ তুমি খাও মন্ত্রী, তাতে চাষেরও লাভ হবে। মাটির খাদ্য তালিকায় রাজবৈদ্যের তো বলবর্ধক ওষুধ নেই। তুমি মাটির জন্য অন্য খাবার সংগ্রহ করো, কাজে লাগবে। কোন পাল্লায় পড়লাম গোপাল দাদা, আমি তো পাগল হয়ে যাব। কাজটা হাতে নেওয়ার আগে তো আমার সঙ্গে পরামর্শ করনি। এখন কি আর করা যাবে বলো? তা বলে মাটিতে বলবর্ধক ওষুধ দেবো? যা মানুষের খাওয়া উচিত তা খাবে মাটি? এটা মেনে নেওয়া যায়? নিতে হবে, তবে সাবধানে থাকবে। মন্ত্রী মশাই লোকটা কিন্তু খুব সুবিধের নয়, বুঝলে? এখন অপেক্ষা করতে হবে কবে ধানের শীষ আসে, আখ কাটার সময় না আসে। দেখো দেখো, কি তাগড়াই আঁখ, আর ওদিকে ধান ফলেছে। আর তোমাদের গোপাল আমাকে চাষি বলে মানতেই চায় না। তুমি বলো পুঁটির বাবা, কত পরিশ্রম করেছি এই চাষ করার জন্যে, নইলে এই ফলন হতো? না না, তা হতো না। ভাগ্যিস আপনি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, নইলে কি যে হতো কে জানে। আপনি মাঝে মধ্যে এখানে না আসলে ফলন আরো ভালো হতো। এবার তো ভাগাভাগিটা সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটার খুব দরকার। দেখো, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমি খুশি হয়ে তোমাকে আখের ডগার দিকগুলি দিলাম। দেখো আমি কত দয়ালু, ডগার ভাগ তোমাকেই ছেড়ে দিলাম। কেমন, খুশি তো? আগে মন্ত্রীমশাই, আপনি সত্যিই খুব দয়ালু। নিজে খারাপ দিকটা নিয়ে আমায় ভালো দিকটা দিলেন। তাহলে ধানের ভাগ কি করে হবে? কেন, আখের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে। আমি নেব ডগার দিক আর তুমি নেবে গোড়ার দিক। কি ভালো হলো না? ঠিকই বলেছেন। আমি কেন সবসময় ডগার দিক নেবো? ধানের ক্ষেত্রে আপনি ডগার দিকটা নিন, তাহলে আমাদের মধ্যে আর কোনো গোল বাঁধবার সম্ভাবনা নেই। দাবার ছক সাজিয়ে বসে আছি, পুটির বাবার দেখা নেই। আচ্ছা, কতক্ষণ এভাবে থাকা যায়? না, পুটির বাবাকে ভালো খেলা শিখিয়েছি, কিন্তু বিষয় বুদ্ধি শেখাতে পারিনি। ওদিকে ওর মনই নেই, তো শিখবে কি? ওই তো এসে গেছে।
কি গো পুটির বাবা, কি নিয়ে এলে? আগে গোপাল দাদা, মন্ত্রী লোকটার মনটা কিন্তু ভালো। সেই যে আখ চাষ করেছিলাম না, সেই আখের অর্ধেকটা নিয়ে আসলাম। কি ভালো লোক, আমায় আখের ডগাটা দিয়ে নিজে গোড়ার দিকটা নিল। আজকের দিনে এমন লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তাই না? না না, এরকম লোক চিরকালই ছিল। যেমন তুমি আমার সঙ্গে দাবা খেলেও তোমার বুদ্ধি শুদ্ধি একটুও পারলো না। কেন, আমি ভুলটা কি করলাম? আখের ওপরের দিকটা থাকে শুধু পাতা, আর গোড়ার দিকে থাকে রস। তোমার হাতে শুকনো ডান্ডা আর কিছু পাতা দিয়ে ওই মন্ত্রী বেটা আসল রসের দিকটাই নিয়ে নিয়েছে গো। যাও, তোমার হাতের আখ নিয়ে জঙ্গলে ফেলে এসো। আর কিচ্ছু করার নেই গো পুটির বাবা। আমাকে এতদিন খাটিয়ে কয়েকটা পাতা আর শুকনো ডান্ডা দিয়ে মন্ত্রী মশাই এত বড় চালাকি করলো। গোপাল দাদা, এর একটা প্রতিকার করতে হবে। ধানের ব্যাপারে এই রকম কিছু করতে পারবে না। আমি ওখানে গোড়ার দিকটা নিয়েছি, এবার মন্ত্রী মশাই নাকাল হবে। এটা আর গোপাল দাদাকে বললাম না। বেশ তো বোকা বানালেন আখের বেলা। নিজে রসালো গোড়াটা নিয়ে আমাকে দিলেন ডগার শুকনো দিকটা। ধানের বেলা কিন্তু সেটি হবে না। আমি নেবো গোড়ার দিক আর আপনি নেবেন আগার দিক, ঠিক আছে? দেখো পুটির বাবা, আসলে তোমার ভাগ্যটাই খারাপ। দু ধরনের আখ হয়। এক ধরনের আখে ডগাটা রসে ভরা থাকে, আর এক ধরনের আখে গোড়ায় রস থাকে। তা আমি কি করে জানবো যে তোমার লাগানো আখের গোড়ায় রস আছে, আগায় শুধু পাতা? এবারে ধানের ভাগ হোক, তারপর বুঝবো কত ধানে কত চাল। আজ পুটির বাবা ধানের ভাগ নিয়ে আসবে, দেখি মন্ত্রী ওকে কতটা ঠকায়। তারপর তো আমি আছি। এমন একটা বুদ্ধি ঠিক বেরিয়ে যাবে যখন মন্ত্রী আর পালিয়ে বাঁচবেন। এই, বলতে না বলতে পুটির বাবা হাজির। তাও পুটির বাবা, ধান ভাগ হলো? আগে মন্ত্রী মশাইকে দিয়েছি মুখের মতন জবাব। একেবারে গোড়ার দিকে ধান সব নিয়ে এসেছি গোপাল দাদা। মন্ত্রী কেঁদে কুল পাবে না। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। পুটির বাবা, তুমি পেয়েছো খড়ের দিকটা, আর মন্ত্রী পেয়েছে ধানের শীষের দিকটা। যে শীষ থেকে ধান হয়। আর তুমি পেয়েছো সেদিকটা যা গরু ছাড়া আর কেউ খায় না। এইভাবে মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল। এত দিনের পরিশ্রম আমার জলে গেল। কত কষ্ট করে এই ফসল আমি ফলিয়েছি। জলে কিছুই যায়নি পুটির বাবা, আমার উপর আস্থা রাখো। একদিন না একদিন এমন একটা বুদ্ধি বার করব যে মন্ত্রী একেবারে কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপালের সঙ্গে খুব প্রীত না? দিয়েছি একেবারে নাক ঘষে। রাজসভায় যে অপমান করেছে গোপাল, তার একটা জবাব দিলাম মাত্র। গোপালকে যদি না দিতে পারি, তাই গোপালের প্রাণের সখা পুঁটির বাবার ওপর দিয়েই দিলাম। গোপাল জানুক, দেখি ও কি করে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। একেবারে গাছ থেকে পাড়া টাটকা কুমড়ো। আজ জমিয়ে কুমড়োর ঘন্ট খাবো। ভালো করে রাঁধো তো। এটা কি কুমড়ো না ঘোড়ার ডিম? একেবারে ডাঁটি দিয়ে পোকা বেরোচ্ছে। তোমার কি চোখ নেই, দেখতে পাও না? কি বলছো গিন্নি? দোকানে যে বললো আজই চাল থেকে পেড়ে এনেছি। হ্যাঁ, কুমড়ো তো চাল থেকে পারবে গো, তাল গাছ থেকে তো নয়। হ্যাঁ গো, কুমড়োটা দেখেও চিনতে পারলে না কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে গো? ঘোড়ার ডিমের সঙ্গে গো। ঘোড়ার ডিম? কি বললে? ঘোড়ার ডিমের সঙ্গে? আচ্ছা গিন্নি, যা একটা বুদ্ধি দিলে না, এবার আমি দেখে নেব মন্ত্রীকে। ঘোড়ার ডিম দেখাবে নাকি? এই দেখাও, সংসারটা গোল্লায় যাক। ছি 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 গোপাল, আমার মন্ত্রীর এরকম আচরণ আমি আমি কখনোই সহ্য করব না। এইভাবে পুটির বাবাকে ঠকিয়ে দিল মন্ত্রী। আমার রাজ্যে সবাই সমান। সে মন্ত্রী বলে আমি তাকে অপরাধের পরও রেহাই দেব, তা তো হতে পারে না গোপাল। মহারাজ, কেউ ঠেকে শেখে,
কেউ দেখে মন্ত্রীকে শায়েস্তা করার জন্য ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে কোনোদিনও ভুলতে না পারে। আমি তো মন্ত্রীকে সেরকম শাস্তি দিতে চাইছি। মহারাজ, মন্ত্রীকে শুধু শাস্তি দিলে হবে না, তাকে বুদ্ধির লড়াইতে পরাস্ত করতে হবে। হ্যাঁ, আপনাকে আমার দুটি অনুরোধ আছে। এক, আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে, আর দ্বিতীয়টা হলো কাল যদি দয়া করে রাজসভায় ঘোষণা করে দেন যে সভার সদস্যরা যদি তাদের ঘরের সবচাইতে দামি দুটো সম্পদ আপনাকে দেখাতে পারে, তবে সেই একই জিনিস তাকে দ্বিগুণ ফেরত দেওয়া হবে। আর এমন কি কাজ? তুমি ঘোড়াশালা থেকে একটা ঘোড়া আজই নিয়ে যাও, আর কাল না হয় আমি তোমার মতো ঘোষণাটা করে দেব, খুশি? কিন্তু তাতে কি মন্ত্রী শাস্তি পাবে? মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন শাস্তি কি করে দেওয়া যায়। সাদা রং এনেছিস গুলটে? হ্যাঁ, নিয়ে এসেছি, এই দেখ না। দাদু কি বলে গেছে শুনেছিস তো? এই কুমড়োটাকে এমন ভাবে সাদা রং করতে হবে যেন বোঝাই না যায় যে এটা একটা কুমড়ো। হ্যাঁ রে বাবা, এভাবেই করছি। দাদু নিজেই চিনতে পারবে না যে এটা আগে কুমড়ো ছিল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাইরে আসুন, দেখুন কেমন ঘোড়াটা কিনলাম। মন্ত্রী মশাই, ঘোড়ায় চড়ে এসেছে? মানে গোপাল ঘোড়া কিনেছে? অবাক কাণ্ড! এত মোহর ও পেলো কোথা থেকে? ঘোড়াটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? ভালোই, কিন্তু অনেক খরচা পড়ে গেল তো। হ্যাঁ, তা একটু তো পড়বেই। আমি দামি ঘোড়াটা একটু বেশি দাম দিয়ে কিনলাম, বুঝলেন। চড়বো যখন তখন ভালো ঘোড়াতেই চড়বো। হ্যাঁ হ্যাঁ, তা ভালোই গোপাল। এরকম একটা ঘোড়া কেনার খুব ইচ্ছে আমার আছে। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন, ও তো শেখ আলমের কাছে। তার ঘোড়াশালাটা একদম নগরের পূব দিকে, বুঝলেন। আজ রাতেই যাব, গিয়ে একটা ঘোড়া কিনতেই হবে। একটা নয়, দুটো কিনবো। তাহলে মহারাজ আমায় 4টে ঘোড়া দেবেন। গোপালের চাইতে বেশি ঘোড়া হবে আমার। আরে ভাই গোপাল, তুমি আমার দোকানে ঘোড়া কিনবে? ভাই, তোমার ঘোড়াই মহারাজের সবচাইতে পছন্দের। আজ আমার একটা উপকার করতে হবে ভাই। আমাদের মন্ত্রী আজ তোমার কাছে আসবে ঘোড়া কিনতে, কিন্তু মন্ত্রীর তেমন মোহর নেই। মন্ত্রীকে একটু বেকুব বানাও। তুমি লুকিয়ে থাকো। এই আমি দাড়ি আর জোব্বা পরে শেখ আলম হলাম, আর এই কোণে আমি একটা জিনিস রাখলাম। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি মন্ত্রীর সঙ্গে যত খুশি মজা করো, আমিও দেখে মজা পাবো। এই দেখো আমার ছদ্মবেশ। মন্ত্রী চিনতে পারবে না তো? আরে মন্ত্রী তো কোন ছাড়, তোমার বিবিও তোমাকে চিনতে পারবে না। হ্যাঁ। শেখ আলম, ও শেখ আলম, আছো নাকি? হ্যাঁ, আমি শেখ আলম। কি চাই বলুন? আমি দুটো ঘোড়া কিনবো। ভালো ঘোড়া আছে তো? আমার কাছে যেসব ঘোড়া আছে তার সবকটাই আরবি ঘোড়া, অনেক দাম পড়বে। এই ধরুন, এক একটা ঘোড়া 5,000 সোনার মোহর। এত মোহর তো আমার কাছে নেই। তাহলে একটা কাজ করুন, আমার কাছে একটা ঘোড়ার ডিম আছে, তার ভেতরে আছে দুটো ঘোড়া। আপনি ডিমটা নিয়ে যান, কালকেই ডিম ভেঙে বাচ্চা বের হবে, সস্তায় দিয়ে দেবো, মাত্র 5 মোহর। দাও দাও, এক্ষুনি দাও। এই নিন, যত্ন করে রাখবেন, ভাঙবেন না যেন। আমার ঘোষণা মতো আজ সবাইকে তার সেরা সম্পদ আনতে বলা হয়েছিল। তা সবাই কি এনেছে? আগে হ্যাঁ মহারাজ, আমি এনেছি। গোপাল, তুমি এনেছো? নিশ্চয়ই মহারাজ, আমার ঘোড়া বাইরে আছে, আপনি দেখে আসতে পারেন। মন্ত্রী, তুমি আগে তোমার সম্পদ দেখাও। আমি তোমার আনা জিনিসটা দেখতে খুব উৎসাহিত বোধ করছি। এই যে মহারাজ,
আমি একটা ঘোড়ার ডিম নিয়ে এসেছি। এর মধ্যে দুটো ঘোড়া আছে। আজই ওরা ডিম ফুটে বার হবে। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। এবার আমাকে 4টে ঘোড়া কিন্তু দিতে হবে মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই, ঘোড়া যদি ডিম পারে তবে তোমাকে 4টে কেন 400 ঘোড়া আমি দিতে পারি। গোপাল, মন্ত্রীর ঘোড়ার ডিমটা আমার হাতে দাও তো। এই নিন মহারাজ, মন্ত্রীর বহু মূল্যবান ঘোড়ার ডিম। গোপাল, এবার পুঁটির বাবাকে ডাকো, আমার দরকার আছে। শোনো পুঁটির বাবা, মন্ত্রীর মাথায় এই ঘোড়ার ডিমটা ভাঙো। মহারাজ, এই ডিমের মধ্যে দুটো ঘোড়া আছে। তাই? বাহ, তাহলে তোমার মাথায় ঘোড়ার ডিমটা তো আগে ভাঙা হোক, তারপর দেখা যাবে ভেতরে কটা ঘোড়ার বাচ্চা আছে। আখের যদি ডগাতে রস থাকতে পারে, ধানের যদি গোড়ায় চাল থাকতে পারে, তবে তো বলা যায় না ঘোড়া ডিমও পারতে পারে। উঠি বাবা, কি হলো? এক্ষুনি মন্ত্রীর মাথায় ঘোড়ার ডিমটা ভাঙো। এই ভাঙলাম মহারাজ। এই, আমার মাথায় কি কিলবিল করছে? পোকা? মহারাজ, আমার শরীর পোকায় ভরে গেছে, কিন্তু আমার ঘোড়া দুটো কোথায় গেল? তোমার খেতে আখ চিবোচ্ছে। উটির বাবা, ধানের খেতে মন্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে খড়গুলো খাওয়াও, আর না খেতে চাইলে আখের ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মেরে খাওয়াবে। আর মন্ত্রী, তুমি যেভাবে পুঁটির বাবাকে ঠকিয়েছো তার ক্ষতিপূরণ কিন্তু তোমায় দিতে হবে, যা তোমার মাসোহারা 3 গুণ। মহারাজ, এত মোহর আমি পাবো কোথায়? এখন থেকে 3 মাস তুমি বিনা মোহরে মন্ত্রীগিরি করবে এখানে, আর এটাই তোমার শাস্তি। ফুটির বাবা, তুমি মন্ত্রী মশাইকে আদর করে খাওয়াও, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মন্ত্রী মশাই নিন, ভালো করে খড় চিবিয়ে খান। আমি বরঞ্চ আপনাকে একটা ছড়া শোনাই। মন্ত্রী মশাই মস্ত পাজির ডিম, লোক ঠকালেই খেতে হবে যমজ ঘোড়া। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। তো খুব মুশকিলের ব্যাপার। যা বৃষ্টির জোর, তাতে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হয় না। না, মহারাজকে আগে থেকেই ব্যবস্থা নিতে বলা দরকার। তুমি এই বৃষ্টিতে এখন রাজবাড়ি যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? সে যে যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? হ্যাঁ? মনে তো হয় আজ কেউ আসবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজকে সাবধান করে দিতে হবে। আজ আর রাজসভায় যাব না, যা বৃষ্টি। খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমোবো। সেটাই ভালো। আমি খিচুড়ির ব্যবস্থা করছি, কিন্তু কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যায় হোক বা ভূমিকম্প, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। ভূতে জোগাবে?
দুর্যোগের দিনে তুমি কেন আসতে গেলে গোপাল? আগে যে কোনো দুর্যোগের দিনই মহারাজের কাজে লাগতে পারি তাই ভেবে মহারাজ। তুমি এই রাজ্যের কথা যেভাবে ভাবো, এইভাবে যদি সবাই ভাবতো, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই থাকতো না গোপাল। মহারাজ, আমার মন বলছে এই বৃষ্টি খুব খারাপ দিকে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তার মানে তো বহু লোকের বাড়িতে জল ঢুকে গেছে, তাদের কি হবে গোপাল? মনে হচ্ছে বহু লোক জলবন্দী হয়ে আছে মহারাজ। তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। কিন্তু বৃষ্টি না কমলে তো ত্রাণ দেওয়ারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। হয়তো এই বৃষ্টি আর কয়েক ঘন্টার মধ্যে থেমেও যেতে পারে, কিন্তু জল যা জমেছে তা নামতে বেশ কয়েকদিন সময় লাগবে। এই সময়টাই মানুষের সব থেকে বেশি করে ভান্ডারে টান পড়ে, তখনই তো ত্রাণ দেওয়া প্রয়োজন। মহারাজ, রাজবাড়িতে যত চাল ডাল আছে সব জোগাড় করে রাখতে বলুন। কাল সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। ঠিক ঠিক, আসলে ওটা মন্ত্রীর কাজ। কাল নিশ্চয়ই আসবে, আর ওকে দিয়েই এই কঠিন কাজটা করাতে হবে। মন্ত্রী মশাই এই কাজ লুফে নেবে, আপনি দেখে নেবেন মহারাজ। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। মন্ত্রীকে দিয়ে একটা দুরূহ কাজ করানো যাবে। আজ তবে আসি মহারাজ, আর দেরি করলে সন্ধে হয়ে যাবে। মনে হচ্ছে বৃষ্টির ছাঁট একটু কম, তার মানে কাল আবার রাজসভায় যেতে হবে। ধুস, ভালো লাগে না। রাজসভায় যেতে ইচ্ছে না করলে তো তোমার চাকরিটাই থাকবে না। তখন আমরা খাবো কি? দেখো বউ, আমাকে ছাড়া মহারাজ কোনো কাজই হাত দেন না। আমাকে তার দরকার পড়বেই। তাই যেন হয়, তাই যেন হয়। মহারাজ যেন তোমায় একটা মস্ত বড় কাজের দায়িত্ব দেন, আর তুমি তা বুক ফুলিয়ে করে মহারাজকে খুশি করতে পারো। যাক, বৃষ্টি একটু কমেছে, কিন্তু ক্ষতি যা হবার হয়ে গেছে। কাল সকালের আগে জলমগ্ন অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছানো যাবে না। তখনই বলেছিলাম এত বৃষ্টিতে বেরিও না, সেই বেরোলে একেবারে কাক ভেজা হয়ে ফিরলে। আরে আমি না বেরোলে কি বৃষ্টি কমতো নাকি? দেখলে তো কেমন বৃষ্টি কমিয়ে দিলাম। এই শুরু হলো তোমার বাক্যি বানা। এখন এসব কথা না বলে কাল কি খাবো সেটার ব্যবস্থা করলে হতো না? কেন, তোমার ভান্ডার কি শেষ? এরকম বৃষ্টি যদি আবার নামে, এই তাহলে চাল ডাল পাবো কোত্থেকে? বৃষ্টি আর হবে না, কিন্তু জল নামতে এখনো বেশ কয়েকদিন লেগে যাবে। আমি তো তাই বলছি গো, জল না নামা পর্যন্ত রান্না বান্না হবে কি করে? সবার যেভাবে হয় সেইভাবে। সবার কথা না ভেবে আমি শুধু আমার কথা ভাবতে পারবো না গিন্নি। তাহলে ভালো মন্দ কিছু খাবার আবদার করো না। যা জোগাড় হবে তাই খেতে হবে। হ্যাঁ গিন্নি, বন্যায় বাড়িঘর ভেসে গেছে, আর আমি চাইবো ভালো মন্দ খাবার। তুমি আমাকে তাই চিনলে গিন্নি? হাড়ে হাড়ে চিনি তোমায়, পাছে বাজারে পাঠাই, তাই রাজ্যের সমস্যা ভাবতে শুরু করলেন উনি। অলস কাকে বলে? মন্ত্রী, কাল আসনি কেন? কি বলছেন মহারাজ? কাল আমাদের ওখানে যে কি ভীষণ বৃষ্টি হয়েছে তা কি আর বলবো আপনাকে। ও, শুধু কি তোমাদের ওখানেই বৃষ্টি পড়েছিল, অন্য কোথাও নয়? সেটা তো আমি ঘুরে দেখিনি মহারাজ, তবে আমাদের বাড়ির আশপাশ একেবারে নদী হয়ে গেছিল। গোপাল, তোমার বাড়ির চারপাশে জল জমেনি? আগে হ্যাঁ মহারাজ, একদম বুক সমান জল, তাই ঠেলেই তো আমি এলাম। কাল ওই দুর্যোগের মধ্যে রাজ্যের মানুষেরা কতটা দুর্দশায় আছে তা কিন্তু মন্ত্রী জানা উচিত। আমি তো জানার চেষ্টা করেছি, কিন্তু এত বৃষ্টি যে... থামো থামো মন্ত্রী, আমার রাজ্যের কোথায় কোথায় মানুষ জলবন্দী হয়ে আছে তা আমার জানা নেই। তাদের কাছে চাল ডাল পৌঁছে দেবার কঠিন দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মহারাজ, এত কঠিন দায়িত্ব নেবার জন্য আমি কি যোগ্য লোক? আরে, এ তো সাপে বড় হলো। হ্যাঁ, চাল ডাল আমার হেফাজতে রাখতে হবে, এবার আমাকে পায় কে? ঠোঁটের বাঁদিকের হাসিটা তো আমি চিনি। এবার চুরি করে মহারাজের ভান্ডার খালি করে দেবে বেটা।
এই কঠিন কাজটা আমি তোমাকেই দিলাম। গোপাল, তুমি বরং মন্ত্রীকে সাহায্য করো। মহারাজ, ত্রাণ কিভাবে, কোথায়, কখন, কাকে পাঠাতে হয় তা আমার থেকে মন্ত্রী ভালো জানে। ঠিক লোককেই আপনি সঠিক কাজটা দিয়েছেন। তোমার এই মুহূর্তে প্রথম কাজ দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দাও। মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করে দাও। এত লোকের জন্য ত্রাণ? আমার তো প্রচুর মোহর লাগবে। মোহর নিয়ে চিন্তা করো না, যত মোহর লাগে তুমি নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আমরা বটা আর ঘটা। ওরে আমার সোনা মানিকরা, আরে আমি তো তোদেরই খুঁজছিলাম। আমাদের খুঁজছিলেন? আহা, কি ভাগ্য আমাদের। তার দরজাটা একটু খুলুন না, নইলে ঢুকবো কি করে? দরজা খোলা যাবে না, জল হুড়মুড়িয়ে ঢুকবে। তাহলে দেখা হবে কি করে? ছাদে উঠিয়ে কথা হবে। ছাদে উঠতে হবে? কেন, তোরা তো ছাদ দিয়েই ঘরে ঢুকিস। ঠিক আছে, আমরা ছাদ দিয়ে আসছি। ঘটা, আমি ছাদে উঠছি, তুই আমার পা চেপে ধর, নইলে কিন্তু জলে পড়ে যাবি। ঠিক আছে, তুই আগে ওঠ। শক্ত করে ধরে থাক ঘটা, জলে পড়লে আমি কিন্তু তোকে তুলতে পারবো না। শোন, একটা দারুণ কাজ এসেছে। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে? আমি কিন্তু ডুব সাঁতার জানি না। হ্যাঁ, আরে সেরকম কাজ নয়, মহারাজ জলবন্দীদের ত্রাণ দেবে। সেই ত্রাণ বস্তায় বস্তায় আসছে, রাখা হবে গুদামে। সেই গুদামের চাবি থাকবে আমার হাতে। বস্তায় বস্তায় প্রাণ আসছে? যা বাবা, এত প্রাণ আমরা কাদের দেব? যারা মরে গেছে তাদের? তোর মুন্ডু, ত্রাণ নয় রে, ত্রাণ ত্রাণ। মানে যারা এখন জলের জন্য বেরোতে পারছে না, তাদের জন্য খাবার দাবার তো পাঠাতে হবে। এটাকে ত্রাণ বলে। মুখ্য কোথাকার। আপনার মধ্যে এত মায়া মমতা আছে তা তো আগে জানতাম না মন্ত্রী মশাই। আছে রে আছে, তোদের জন্য মন আমার বারবার কেঁদে ওঠে। তাই তো এই ত্রাণ কারোর কাছে যাবে না, তোদের কাছেই থাকবে। আমি সামান্য বিলিয়ে বাকিটা তোদের দিয়ে দেব। আপনার কথা শুনে আমার চোখেও জল চলে আসছে। কত ভালো আপনি। তা ভাগাভাগিটা কেমন হবে? কেন, যা ভাগ তা আধাআধি হবে রে। আমার জন্য তোদের প্রাণ কাঁদে না? সব সময় কাঁদে মন্ত্রী মশাই, কিন্তু প্রাণ কি করে আধা আধি ভাগ হবে বুঝতে পারছি না তো। তোদের প্রাণের চাবিকাঠি তো আমার হাতে রে বোকা। আমার হাত থেকে তোদের পরিত্রাণ নেই রে বটা ঘটা। কাল জল নেমে গেলে আমার কাছে আসিস। যাও, সবাই গিয়ে বস্তাগুলো ওই ঘরে রেখে এসো। কি হলো, মন্ত্রী এখনো আসেনি? আগে আসার সময় দেখে এলাম মন্ত্রী মশাই ত্রাণের বস্তাগুলির তদারকি করছেন মহারাজ। যাক, মন্ত্রী কাজ না করে করে একেবারে অলস হয়ে পড়েছিল। এতদিনে এমন একটা কাজ দিয়েছি যে ফাঁকি মারার রাস্তা নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, মন্ত্রী কখনো এই কাজে ফাঁকি মারবেন না, গুছিয়ে কাজ করবেন একেবারে। এই আমি গুদামে চাবি দিয়ে দিলাম। এই চাবির খবর কেউ পাবে না। খেল শুরু হবে আজ রাত থেকে। কোন বটা ঘটা, এই নে গুদামের চাবি। আর ওই দেখ, এক কোণে রাখা আছে ছুরি। এখনই বেরিয়ে পড়। গুদামের চাবি এই তোদের দিয়ে দিলাম। কাজটা কি সেটা তো বলুন আগে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। ওই প্রাণ না জানি কি ওই তা চুরি করে আমরা আপনার হাতে দিয়ে যাব, তাই তো? ওটাকে আজকাল আর কিছু বুঝিয়ে দিতে হয় না, ওর থেকে কিছু বুদ্ধি ধার নেড়ে বটা। না 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 না, আমি ওই বাকি বক্তায় কাজ করি না। ওটাকে ধার দিলে ও শোধ দেয় না। ঠিক আছে,
অনেক সময় নষ্ট হয়েছে। এবার ভালো করে কথাটা শোন। তোরা এক্ষুনি গিয়ে গুদামের চাবি খুলে ঢোক। তারপর এই ছুরি দিয়ে বস্তা কেটে চাল ডাল বার করে আর একটা বস্তায় পুরে এখানে নিয়ে আসবি। কিন্তু একটা কথা শুনে রাখ, বস্তার কাটা দাগ যেন দেখে মনে হয় ইঁদুরে খেয়েছে। ঠিক আছে, যেমন বলছেন তেমনই কাজ হবে। ঘটা, এই যে গুদামের দরজা দেখ তালা দেওয়া আছে, চাবি আমার কাছে। আয় তালাটা খুলি। হ্যাঁ হ্যাঁ, এই নে চাবি। হ্যাঁ দে। আমি চাবি ঢোকালাম, দরজাটা খুলে গেল। আয়, 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 আমরা ভিতরে ঢুকি। আয়। ওই যে বস্তাগুলো পড়ে আছে, চল তাড়াতাড়ি এগুলোকে কাটি। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি কাজ সেরে ফেলতে হবে। তুই মাল বার কর আর আমি এই বস্তায় ভরি। কি হলো মন্ত্রী, প্রাণ পৌঁছেছে? না মহারাজ, আগে যদি জানতাম এই ত্রাণ ইঁদুরের প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আমি এই কাজের দায়িত্ব নিতাম না। কেন কেন কেন, কি হয়েছে মন্ত্রী? বলো বলো, আমাকে এক্ষুনি বলো। ত্রাণের বস্তা কেটে ইঁদুররা সব চাল ডাল নিয়ে চলে গেছে। এটা তুমি কি বলছো মন্ত্রী? চাল ডালের বস্তার সবকিছু নিয়ে চলে গেছি ইঁদুর? মহারাজ, মাল টানার জন্য আপনার আর হাতির প্রয়োজন নেই, ইঁদুরই এখন থেকে মাল টানতে পারবে। গোপাল, এখানে আমরা খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলছি। আজে বাজে কথা বলার কোনো অবকাশ নেই। তোমাদের তর্ক বন্ধ করো, এসব পরে হবে। আজ আবার গুদামে চাল ডালের বস্তা ভরো, কাল থেকে আবার ত্রাণ চালু করো। একদিন না হয় পিছিয়ে গেল। হ্যাঁ, সেটা তো হলো। তার চেয়েও বড় কথা, কত খরচা বেড়ে গেল। আবার নতুন করে সব কিনতে হবে। মহারাজ, কিছু মোহর তো লাগবেই। আরে যত খুশি মোহর নিয়ে যাও, ত্রাণ কিন্তু কালকের মধ্যেই পৌঁছতে হবে। কি হলো গোপাল, তুমি আবার এত রাতে ফিরে এলে? মহারাজ, গুদামে যদি ইঁদুর থেকে থাকে তবে তা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। মহারাজ, আমার কাছে খুব শক্তিশালী ইঁদুরের গন্ধ বিষ আছে। তা গুদামে ছড়িয়ে রাখলে গন্ধে ইঁদুর আর ওদিকে আসতেই পারবে না। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে এই নাও চাবি। তুমি ওই গন্ধ বস্তাগুলো চারপাশে ছড়িয়ে রাখো গিয়ে। ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। আজ রাতেই ইঁদুররা ধরা পড়বে বা মরবে। আপনি আজ একটু বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন মহারাজ। ইঁদুর ধরে তো আপনার কাছেই নিয়ে আসবো। চমৎকার কাজ করেছিস রে পটাঘটা। আজ আবার মাল এসেছে। আজ ঠিক ওইভাবেই তোদের কাজ করতে হবে। আরে গোপাল, এত রাতে? একদম সময় নেই, আমাকে শিগগিরই ভূত বানিয়ে দিতে হবে। ভূত? তা নয় হলো, কিন্তু ঠিক কোন জাতের ভূত? চোর ধরা ভূত, তার মানে সাংঘাতিক কিছু একটা। ঠিক আছে, ওইখানে চুপটি করে বসো গিয়ে, তোমার ভূত সাজার শখ মিটিয়ে দিচ্ছি। ঘটা, ঠিক কালকের মতো, বুঝেছিস? এক কাজ একইভাবে দুবার করতে ভালো লাগে বল। বাবা, আজ আবার একটা টিমটিমে আলো কেউ লাগিয়ে গেছে। ভালোই হয়েছে, দেখতে সুবিধা হবে। ওই যে বস্তাগুলো দেখা যাচ্ছে রে, তুই ওদিকটায় যা, আমি এদিকটা সামলাচ্ছি। গুলটে, ন্যাপলা, যা বললাম তা মনে আছে তো? ঠিক মতো করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? ওটা এই ঘরে কি যেন আছে, আমি টের পাচ্ছি। তুই আসলে ভয় পাচ্ছিস কেন বলতো? না রে, আমিও মনে হচ্ছে কিছু একটা দেখলাম। এই
কি বলতো? হ্যাঁ কি? একটা ছায়া, হ্যাঁ রে। ওরে বাপরে, কি ভয়ঙ্কর চেহারা রে! মারাত্মক কোনো ভূত রে বটা। আমি যে তাকাতেই পারছি না বটা। তুই তো তাকিয়েছিস, আমি তো চোখটাই খুলতে পারছি না। ওরে বাবারে। তোমরা বটা ঘটা এখানে কি করছিস? আমরা প্রাণ নিতে এসেছি প্রভু। প্রাণ চাই না প্রাণ চাই? হ্যাঁ, দুটোই প্রভু। দুটোর যে কোনো একটা। ত্রাণ পেলে প্রাণ পাবি না, প্রাণ পেলে ত্রাণ পাবি না। প্রভু, প্রভু, আমরা এখন পালাতে চাই, যাবো? হ্যাঁ, পালাবি। বটা ঘটার কাঁধে ওঠ, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ আমার দাঁত দেখ, এখনো কেমন রক্ত লেগে আছে। না না প্রভু, আমায় এক্ষুনি খাবেন না। মন্ত্রীমশাই আগে মোহর ভাগ করে দিই, তারপরে যত ইচ্ছে খেতে চান খান। এই আমি ঘটার কাঁধে উঠে পড়েছি, এইবার যাই প্রভু। হ্যাঁ, এবার যা। এই তো চোর এবার বাইরে বেরোচ্ছে, এবারই তো আমাদের কাজ। আমি তৈরি আছি। প্রভু, আপনি চলে গেছেন? না রে, তোকে খাবো বলে পিছে পিছে আসছি। ওরে বাবারে বাবা, ঘটা ভূতটা আমাদের পেছনেই আসছে রে। চোখ বন্ধ করে রাখ, তাকাস না। দেখি আমাদের উপর কারা যেন ঝাঁপিয়ে পড়লো না। এরা কারা রে, ভূতের বাচ্চা নাকি? শক্ত করে বেঁধেছিস তো, এবার ওদের আসল জায়গায় নিয়ে চল। আপনি ওকে সঙ্গে যাবেন প্রভু? কেন, গেলে তোদের ভালো হয়? না গেলেই ভালো হয় প্রভু, তাহলে এই চোখটা খুলতে পারি। আগে মহারাজের কাছে সব খুলে বলবি, তারপর। এত রাত হচ্ছে কেন? গোপাল বলেছিল ইঁদুর ধরে আনবে, কিন্তু কই, কখন আসবে গোপাল? এটা কি এখানে এলো? না না মহারাজ, আমি ভূত নই, আমি গোপাল। ভূত সেজে ইঁদুর পাক পেয়ে এনেছি। এই যে দুই নেংটি ত্রাণের বস্তা কেটে সব জিনিস নিয়ে গেছে। এদের নাম বটা আর ঘটা। ইঁদুরের চাবি এরা এলো কোত্থেকে গোপাল? যাকে চাবি দিয়েছিলেন সেখান থেকেই এরা পেয়েছে। মহারাজ, আমাদের কোনো দোষ নেই, মন্ত্রীমশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। আমি এক্ষুনি পেয়াদা পাঠিয়ে মন্ত্রীকে ধরে আনছি। এতক্ষণ তো লাগার কথা নয়, কেন লাগছে? ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ, এই বোধহয় এলো। দরজায় কে যেন খুটখুট করে শব্দ করলো। যাই, দরজাটা খুলে দেখি। বটা ঘটা এলি নাকি রে? এই যে মন্ত্রীমশাই, মহারাজ আপনাকে তলব পাঠিয়েছেন। বটা আর ঘটা মন্ত্রীর সামনে বলতে পারবে তো যে মন্ত্রীর কথাতেই তোমরা এই কাজ করেছো? মহারাজ, আগে প্রাণ তারপর ত্রাণ। আরে বটা ঘটা এখানে? না মানে মহারাজ, আমায় ডেকেছেন? মহারাজ, মন্ত্রী এইমাত্র বটার ঘটাকে দেখে চমকে উঠেছেন। তার মানে উনি ওদের চেনেন, আর আমি ওদের হাতে নাতে চুরি ধরে ফেলেছি। তার মানে কি দাঁড়াচ্ছে মহারাজ? এটাই প্রমাণিত হলো যে মন্ত্রী এই বটা আর ঘটাকে দিয়েই চুরিটা করিয়েছে। কিছু বলবে নাকি মন্ত্রী? মহারাজ, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আসলে লোভে পড়ে গেছিলাম, তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মন্ত্রী, রাজবাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তোমাকে সব ইঁদুর এই বাড়ি থেকে তাড়াতে হবে। নাও তোমার কাজ শুরু করে দাও এবার। মহারাজ, এই দুটো নেংটি ইঁদুরকে কি করা যায় বলুন তো? আপাতত কারাগারে থাকুক, কাল সকাল হলে দেখা যাবে কি করা যায়। আর তোমাকে আমি এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজ, এটা আমার প্রাপ্য নয়। আমার খুদে বাহিনী না থাকলে এই কাজটা করতেই পারতাম না। ধরে নাও, এই পুরস্কার আমি ওদেরই দিলাম। মহারাজের জয় হোক।
রাত থেকে ছুটে যাচ্ছি, একটা একটা ইঁদুরও ধরতে পারছি না। এবার এবার আমাকে শুলেই যেতে হবে। প্রাণ চুরি করতে গিয়ে আমার আমার উনি পারেও বটে লোকটা ঘুমোতে, হ্যাঁ? বাপরে বাপ, যেমন নাক ডাকা তেমনই আলসেমি, হ্যাঁ? সুচি মামা কখন উঠে এখন হাই তুলছে, আর এই লোকটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে, হ্যাঁ? বিরক্ত করো না, দেখছো না বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? কি গো, গোপালের গিন্নি আর জল আনতে যাবে না? এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? বল, শুনছো তো? মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে, হ্যাঁ? আচ্ছা বলি, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই, হ্যাঁ? বউ সেই কোন দূর থেকে জল মাথায় করে নিয়ে আসবে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে, হ্যাঁ? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণের বংশের জন্ম, তাই না? হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিস্তুত ভাই। এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বাক্যবান মহারাজকে গিয়ে শুনিও। আমি এখন চললাম। কথা বলতে বলতে যে নাক ডাকে, সে একটা অমানুষ, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি গো গোপালের গিন্নি, আজ এত দেরি হলো? আর বলো না গো, ঘরে কুম্ভকর্ণকে রেখে কি আর বার হওয়া যায়, হ্যাঁ? সে কি নাক ডাকারে বাবা, সিংহ শুনলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সকালের দিকে তো কাক পক্ষী ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায়। হ্যাঁ, কি ঘুম কি ঘুম। জল আনতে যাচ্ছ? আমিও যাচ্ছি। চলো চলো চলো, একসঙ্গে যাই। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক এসেছে, তাদের সকালের খাওয়া খাইয়া এখন সময় পেলাম জল আনার। চলো চলো চলো, আজ খুব দেরি হয়ে গেল গো। হ্যাঁ রে, তোর খোপায় ওটা কি রে? কে দিল রে? নিশ্চয়ই হারান। তোকে লাগছেও খুব সুন্দর দেখতে। অত সুন্দর চুলে মানাবে না। ও গোপালের গিন্নি, এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে, মানাবে খুব। আমার কর্তা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান না, আর তিনি দেবেন রূপোর কাঁটা? কি বলবো আর তোমাদের, ওরকম হাড়কেট লোক আমি জীবনে দুটো দেখিনি বাবা। হ্যাঁ, আরে আরে আরে, আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে। খুব খুব অন্যায় হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আর হবে না। হ্যাঁ, বাবা, আজ কি কথা শুনি মন্থরার মুখে। এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ঝামটা মারবে তা নয়, উল্টে মিষ্টি করে কথা বলছে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি আর ইচ্ছে করে করেছো? ভারী তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে বলার কোনো দরকার নেই গিন্নি। মাটি বলে কি কোনো দাম নেই? হ্যাঁ, আজকাল মাটির দামও সোনার কাছাকাছি। হ্যাঁ, এই দেখো, আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও। হ্যাঁ, না 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 না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়ে যায়, আজ তো যেতেই পারতাম না, যা দেরি করে ঘুম থেকে উঠলাম। বাপরে বাপ, আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা। এই আমাকে একটা কিনে দেবে গো? কাঁটা? রূপোর কাঁটা? হারানের বউয়ের চুলে? আমাকে আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা না কেমন যেন ধরপড় ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। বৈদ্যকে একটু ডাকবে নাকি গো? যতদিন না আমার চুলের উপর কাঁটা ওঠে, ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করব না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ,
আজ গোপালকে এত শুকনো শুকনো লাগছে কেন? বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? মহারাজ, গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারেই অশান্তি লাগবে। মহারাজ, আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড়। তার জন্য কি আমি দায়ী মহারাজ? ভুল বললে গোপাল, তোমার একটা পেট নয়, কম করে 10টা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে। না না না, তুমি এভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী। গোপাল খেতে পারে, তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয়। মহারাজ, মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান 12টা পেট চালাতে হয়। তুমি কি লঙ্গরখানা খুলেছো নাকি? না, ঠিক তা নয় মহারাজ। আমার নিজের 10টা পেট, আমার গিন্নির একটা পেট, আর ওই নাতি নাতনি নিয়ে মোট 12 থেকে 14টা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ। কি করে করি তা কেউ কল্পনাতেও আনতে পারবে না মহারাজ। তুমি কটা পেট চালাও তা জেনে মহারাজের কি লাভ? হ্যাঁ, তুমি কি মহারাজের কাছে তোমার মাসোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি? করতেই হবে না। অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না নেন। আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম। মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন, তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ। আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে না। মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না। মহারাজ, গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না। মন্ত্রিত্ব ছেড়ে দিতেও আমি রাজি আছি। না না গোপাল, দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে, আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ। আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি। তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না, এই কথা দিলাম আপনাকে মহারাজ। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না, কিন্তু সেটা ধারও নয়, দানও নয়। বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝবো তোমার এলেম আছে। মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছায়, হাসতে হাসতে। সবই আমার কপাল, শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার। দাদু, দাদু, দাদু চলো না, আজ আমার পুতুলের বিয়ে। চলো চলো চলো, দেখে আসবে চলো। কি বললি? তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? না, এখনো আসেনি, একটু পরেই আসবে। চলো না, চলো না, দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তা কোণে কে সাজালো? দিদা কি সুন্দর সাজিয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে। কোণে কোণে সাজার শখ, পুতুলের বিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা অল্প অল্প খুলছে মনে হচ্ছে। আরে তাই তো, এটা করলেই তো হয়। বাহ, কি সুন্দর তোর দিদা কোণে সাজিয়েছে রে, খুব সুন্দর, একেবারে যেন দিদাই। আর বর কোথায় গেল? বর বর বললাম না, বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। দাঁড়িয়ে দেখে যাও না, তবে বরকে না একদম তোমার মতো দেখতে। হ্যাঁ, বলিস কি রে? বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? দিদা শিখিয়ে দিয়েছে, আমরা তৈরি করেছি। তা তোর দিদার বোধহয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে। বুঝলে বউ, আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে এসেছিল। আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি। বেশ করেছো, একটা হাড় কেপন লোক, তারা তো খরচ কিসের? বউকে তো একটা ভালো শাড়িও কিনে দেয় না। গয়নাগাটির কথা তো বাদই দিলাম, তাহলে এত মোহর ওর লাগে
কি করে? কে জানে, এতগুলো প্রশ্ন নিয়ে নিয়ে এখন আর ঠেলা সামলাতে পারছে না, এই আর কি। আমার তো মনে হয় নিশ্চয়ই আর একটা সংসার আছে, না হলে এত মোহর ওর কোন কাজে লাগে? তা ঠিক কথাই বলেছো, দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা। কি ব্যাপার গোপাল, তোমাকে তো অস্থির লাগছে কেন? হবে না, বুদ্ধি লড়াই লড়তে গেছে আপনার সঙ্গে, আমি থাকতে পেরে উঠবে না, তাই এত অস্থির হয়ে আছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? তা তোমার এত বুদ্ধি, আমার সঙ্গে না হয় নাই বা পারলে তাতে কি যায় আসে? আগে আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না, বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি। কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব ব্যস্ততার মধ্যে আছি মহারাজ। মহারাজ, দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কিনা। এ কি বলছো তুমি মন্ত্রী? গোপালের আরেকটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না। মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে। কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ। তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, আমার থাকবে না কেন? আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ। শোনো, তোমাদের এই সব কথার মারপ্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? মহারাজ, অপরাধ নেবেন না, আমি না মানে ওই ওই আর কি, মানে বিয়ে করছি মহারাজ। বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে। ছি ছি ছি। গোপাল, সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? মহারাজ, আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি, এবং কালকেই। একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এই রোগটা হয়। মহারাজ, এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে নয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন। তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করেছি, এই বয়সে আবার বিয়ে? একটু কেমন কেমন লাগছে যেন। আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়েই এই বিয়েটা আমায় করতে হচ্ছে। বিশদে সব খুলে বলবো, এখন নাই বা বললাম, তবে এটা সত্যি যে আমি আবার বিয়ে করছি মহারাজ। কেন 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 বাধ্য হয়ে? কেন বিয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? কখনো কখনো করে কখনো কখনো, সেটা শুনলে বুঝতে পারবেন। এসব বাজে যুক্তি মহারাজ, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সে কথাটা বলে রাখলাম। কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে না মন্ত্রী, আমি নেব। তা বলো গোপাল, বলো, তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব? মহারাজ, বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন। খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন। সেদিন রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিব কুটিরে। আরে গোপাল যে, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, মাছ কিনতে গেলে না আমার কাছ থেকেই কিনতে হবে, বুঝেছো? এখন লগনসার সময় তো মাছের যা দাম তুমি কুলোতে পারবে না, আর আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে। হ্যাঁ, বুঝছো কিনা? তো কত কত মাছ লাগবে তোমার? কত? অনেক অনেক, তোমার কাছে যত মাছ আছে তা তো নেবই, দরকার পড়লে অন্য দোকান থেকেও নেব। আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না, বুঝছো কিনা? আর সস্তাতে তো নয়। দাও দাও দাও, যত পারো মাছ দাও, ভালো দেখে দেবে কিন্তু, নইলে বুঝতেই পারছো কি হবে। তার পাচ্ছি না, মহারাজকে বলে দেবে, এই তো। তা গোপাল,
এত যে মাছ দিচ্ছ, দাম দিতে পারবে তো? আমি দাম দেবো কেন? দাম তো দেবে মহারাজ। মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা। ও তাই বলো। আচ্ছা তাহলে নাও নাও নাও, কত মাছ নেবে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি। মহারাজ বলে কথা, বুঝেছো কিনা? ভালো না দিলে তো শুলে চড়তে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখো কিন্তু। কি হলো? বলি আমার রূপোর কাঁটা কোথায়? আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি। রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্তে। তোমাকে মৌনব্রত পালন করতে হবে। মৌনব্রত পালন করব আমি? কেন? কি দায় পড়েছে আমার? না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা কিনেছে। ও বাবা, সেই দোকানদার যেমন তেমন নয়, সবাইকে কাঁটা বিক্রি করেই না। আগে তাকে দেখবে রূপোর কাঁটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা। যদি একবারও সেটা দেখতে পায় তবে কাঁটা বিক্রি করবে না। হ্যাঁ, এমন তার নিয়ম। সে আসছে, তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝেছো? না, কিছুতেই বুঝতে পারলাম না। রূপোর কাঁটার জন্য আমি সব মেনে চলবো, হ্যাঁ, তবে তাতে যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবে, কেমন? এই সন্তরা, আজ দিদা মৌনব্রত পালন করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ। ওটা দিলে দিদার পুণ্যি হবে। এই গুলটে ন্যাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘট সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো। আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে। তা দেখি দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। আরে লজ্জার কি আছে, তুমি গোপালের বিয়ে করাবো। এই নাও 100 সোনার মোহর, আমার তরফ থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, যাক বাবা, সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। গোপাল, তোমার বউকে বলো ঘোমটা সরাতে। এই মুখটা তো দেখি একবার। এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন। এবার ঘোমটাটা সরাও। কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো। মহারাজকে ডেকে নে, তুমি কি আমাদের সঙ্গে মস্করা করছো? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। গোপাল, এটা তুমি কি করলে? আরে লজ্জায় যে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি। একবারও তো ভুলিনি পাত্রীটিকে। আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো। আপনি মহান, নিজেই স্বীকার করুন। আমি কি কোনো তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ? তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জাই নেই, বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি। না 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 না, তোমার তুলনা একমাত্র তুমি গোপাল।
আরে তাড়াতাড়ি বলো, তোমার মাছের দাম কত পড়েছে? নাও নাও, এই 5 মোহর। এটা কিন্তু একটু বেশি দিলাম। দামের কথা পরে হবে, আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন? মহারাজ বললেন, তো মাছ নয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। একেবারে খাঁটির উপর কাঁটা দেখাও তো ভাই। গিন্নির জন্য নেবে তো, তাহলে এটা নিয়ে যাও, একদম খাঁটির উপর, কিচ্ছু মেশানো নেই। দাম কিন্তু একটু বেশিই পড়বে। আরে দামের কথা তুমি বলবে কেন? বলবো তো আমি, সোনা দিয়ে রূপো কিনছি, তাতে বলছো দাম একটু বেশি পড়বে? এই নাও সোনার মোহর, এবার কাঁটাটা হাতে দাও, গিন্নির চুলে পরিয়ে দিয়ে আসি। গিন্নি, অগিন্নি, অগিন্নি বলি গেলে কোথায়? এই দেখো দেখো কি এনেছি দেখো। দিদা, দাদু এসে পড়েছে। তুমি দাদুর দিক থেকে মুখ ঘুরিয়ে বসো, আমরা দরজার আড়ালে লুকিয়ে আছি। তোমার জন্য দেখো রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুলে দেবে না? ও, তোমার ইচ্ছে হয়েছে আমি পরিয়ে দিই, তা দেবো না কেন? এই দিলাম খোপায় খাঁটি রূপোর কাঁটা পরিয়ে। দাদু, আমরাও আছি। এই দেখো না, আমরা দুটো মালা নিয়ে এসেছি। এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও, আর দাদু তোমার দিকে। এই নাও মালা, দুজন দুজনকে পরিয়ে দাও। শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে। রূপোর কাঁটা দিয়ে দাদু দিদার বিয়ে। দাদু বলল বুড়ি, আমার মুখ পুরি। দিদা বলল বর, তুমি কি আমার? এবারও তাহলে হলো না? না মহারাজ, এবার যে যেতে চেয়েছিল সে খুব সাহসী লোক ছিল, কেন যে ফিরে এলো না তা বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ, হয়তো সে কারণেই খাম্বাজ রাজ নাকি এই হিরে উদ্ধারের পুরস্কার স্বরূপ 1,000 মোহর উপহারও ঘোষণা করেছেন। 1,000 সোনার মোহর? ওই বাপরে, এত অনেক টাকা, আমি তো যাবই। মহারাজ, একটা উপায় আছে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি উপায় আছে? দেখুন, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল খুব বুদ্ধিমান, তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ, আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু একটা মুশকিল তো আছেই। খাম্বাজ রাজ যদি ভাবেন আমরা হীরের লোভে সেখানে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা তাকে লিখিতভাবে জানিয়ে দেব যে ওই হিরে যদি উদ্ধার হয় তাহলেও তার উপর আমাদের কোনো অধিকার থাকবে না। অধিকার থাকবে না মানে? হ্যাঁ, মস্করা নাকি? আমি হিরেও নেব, আবার পুরস্কারও। কে আমায় আটকায় দেখি? শুনেছি মায়াপুরীর পাহাড়ে নাকি অনেক রহস্য আছে। অনেকেই এই হিরে উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। কেন? গোপাল আমার আগে গেলে ও ওই রহস্যের সমাধান করে ফেলবে। যেভাবেই হোক আমাকে আগে পৌঁছতে হবে। আমি আজ রাতেই খাম্বাজে রওনা হয়ে যাচ্ছি। কি অদ্ভুত কাণ্ড দেখো গোপাল। কি ব্যাপার মহারাজ, ওই মায়াপুরীর হীরের ব্যাপারটা? হ্যাঁ গোপাল, এই মাত্র খাম্বাজ রাজ্য থেকে পত্র এসে পৌঁছেছে, তারা আমাদের নিমন্ত্রণ করেছে। মহারাজ কি বলছেন? কিন্তু তারা কি আমাদের মায়াপুরীর রহস্য উদ্ধার করতে দেবে? আরে সেটাই তো সবচাইতে মজার ব্যাপার গোপাল। খাম্বাজ রাজ তোমাকে দিয়েই এই রহস্যের সমাধান করতে চাইছেন। হ্যাঁ, তিনিও আমাকে দিয়ে মায়াপুরীর হিরে উদ্ধার করতে চাইছেন। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে আশ্চর্য, একেবারে অবাক করা কাণ্ড। তাহলে কি মহারাজ
আমরা খাম্বাজ রাজের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি। কিন্তু গোপাল, ওই মায়াপুরী নাকি সর্বনাশা পাহাড়। যারা যারা যাওয়ার চেষ্টা করেছে তারা নাকি আর ফিরে আসেনি। তাতে কি হয়েছে মহারাজ? বিপদকে ভয় পেয়ে রহস্যকে এড়িয়ে যাব? আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমার উপরই ছেড়ে দিলাম। কিন্তু মন্ত্রী কোথায় গেল? ও আজ আসেনি। তাহলে আর কি করা যায়? ওকে ছাড়াই আমাদের যেতে হবে। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই? আরে ডাকতে না ডাকতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী স্বয়ং আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বেশ ভালো। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মহারাজ? কেন কেন, তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না, তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হীরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে ওই গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হীরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হীরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হীরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার নখদর্পণে, যাব আর আসব। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাব। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব বলুন মহারাজ? আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নখদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম, কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হীরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে দেখলে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথাজ্ঞা মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হীরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে নেন তো আগে হীরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ফিরছেন কবে? এই যাব আর আসব, ধরুন কাল ফিরব। মহাকালের আগেই যেন ফিরে আসেন, তার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্বর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? না মানে গোপালকে যেভাবেই হোক এই হীরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ, তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। ওটাই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হীরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হীরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হীরে আগেও দেখেছে, যাবে আর হীরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? খাম্বাজ রাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? ওরে বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছবল মারবে না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না মনে হচ্ছে।
আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যা দ্বিতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকা। না না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো। আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু। না না, আমি আর এগোবো না। মাত্র 1,000 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হীরের থাকা উচিত। আরে ওই যে একটা সাপ শুয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হীরে পাহারা দেওয়ার জন্য আমি শুয়ে আছি। ও, আমি তো সেই হীরের খোঁজেই এখানে এসেছি। তাহলে তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো বলো, তোমার প্রশ্নটা কি? চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কথা। এমন কোন সে বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে সে জলে বাস করে? এমন একটা বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি, ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ মাছ। বেশ বেশ, তোমার তো খুব বুদ্ধি। তবে এবার আমাকে যেতে দাও। দিচ্ছি, তবে সামনে আরো ধাঁধা আছে। প্রত্যেকটা চিকচিক উত্তর দিলে মিলতে পারে হীরের খোঁজ। আচ্ছা এবার বলো তো, সামনে কি আছে? একটা নদী। সেই নদী তোমাকে পার হতে হবে একা। ঠিক আছে, কিন্তু এই পাহাড় থেকে নামার রাস্তাটা কোন দিকে? বলা যাবে না, খুঁজে নিতে হবে। বাহ, ভারী রহস্যময় পাহাড় এই মায়াপুর। সব জায়গাতেই বুদ্ধি খরচ করতে হয়। ঠিক আছে, বুদ্ধিতে ভর করে তাহলে একটু এগোই। আরে আরে, কে এই লোকটা? এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পারছেন না কে? ইনি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, ফিরে এসেছেন। হ্যাঁ, তা হিরে কোথায় মন্ত্রী মশাই? হিরে কি জিনিস খায় না মাথায় দেয়? আমার খিদে আর ঘুম দুটোই পেয়েছে, এখানে পাওয়া যাবে? মাথাটা একদম গেছে। নিশ্চয়ই মায়াপুরীর মায়া ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এ ছাড়াতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই হতচ্ছাড়াটাকে আমি বরখাস্ত করলাম এক্ষুনি। লুফি কোথাকার, মিথ্যুক একটা লোক। কি আনন্দ! আমি হাত ভরে বরখাস্ত পাবো। কাউকে দেব না। দিন আরো বরখাস্ত দিন, আরো দিন। মন্ত্রী, মহারাজের এই মন্ত্রীটাকে কারাগারে আটকে রাখো। মায়া কাটলে কি করা যাবে সেটা ভেবে দেখতে হবে। সাপটা যা বলেছিল তাই হলো। সামনেই নদী, যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি তোমার ধাঁধাটা। শোনো মন দিয়ে। ঘর আছে, দুয়ার নাই। মানুষ আছে, কথা নাই। জায়গাটা কি? বাহ, ভারী চমৎকার ধাঁধা তো। ঘর আছে, দুয়ার নাই। আচ্ছা, কিন্তু মানুষ আছে, কথা নাই। তার মানে মৃত মানুষ। তাহলে মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা, হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান।
তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা, তোমাদের এই পুরো ব্যাপারটাই কি ধাঁধায় মোড়া? হ্যাঁ, কোনো বুদ্ধিমান লোক ছাড়া হিরে যাতে কেউ না নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হীরের জন্য বহু লোক এখানে আসে না? হ্যাঁ আসে, কিন্তু তাদের মন লোভে ভরা আর মাথায় একেবারে বুদ্ধি নেই। তাদের হাতে ওই হিরে যাক তা আমরা চাই না, কিন্তু তোমার বুদ্ধিও আছে আর তোমার লোভও নেই। এবার আমায় এই নদী পার হবার উপায়টা বলে দাও। উপায় একটাই, তোমাকে আমার পিঠে উঠে এই নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা। তবে আমি তোমার পিঠের উপর উঠলাম, এবার আমায় পার করে দাও। দিচ্ছি, তুমি আমার এই পাখনাটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, দেখেছি, এবার চলো। খাম্বাজরাজ, এবার কিন্তু আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। দুদিন হয়ে গেল গোপালের কোনো খবর নেই, ওর খোঁজ করার কি কোনো উপায়ও নেই? ওখানে গেলে তো কেউ ফিরেই আসতে পারে না, সেখানে খোঁজ খবর করবো কি করে? আহ মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র ঠিক কথাই বলেছেন। গোপাল যে ঝুঁকি নিয়ে ওই পাহাড়ে গেছে ওর জন্য অনেক ধন্যবাদ প্রাপ্য। তা তো বটেই। আমাকে মুক্ত করতে ওর এই ঝুঁকি নেওয়াটা আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু একটা খোঁজ তো নিতেই হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মন্ত্রী, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি করছি, কিন্তু আপনাকে একা আমি ছাড়বো না মহারাজ। তুমি তোমার কথা বলেছো, মন্ত্রী হয়ে কি করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে? কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিক কথা।